নমস্কার, গুড ইভিনিং। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আরজি কর মামলায়, খুন ও ধর্ষণ মামলায় যে দুজন অভিযুক্ত ছিলেন, এক সন্দীপ ঘোষ এবং দুই অভিজিৎ মণ্ডল, দুজনেই জামিন পেয়ে গেলেন। আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় শুক্রবার জামিন পেলেন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ। কারণ সাপ্লিমেন্টারি যে চার্জশিট হয়, সেই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না সিবিআই। তারপরেই জামিন পেয়ে গেলেন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। মাত্র 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন সন্দীপ এবং অভিজিৎ। জামিন পেলেও এখনই জেল থেকে বের হতে পারবেন না সন্দীপ, কারণ আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগে তাকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই। ওই মামলায় এখনো জামিন পাননি তিনি, তাই আপাতত শ্রীঘরেই থাকবেন। অভিজিতের বিরুদ্ধে অবশ্য অন্য কোনো মামলা নেই, তাই তিনি জেল থেকে বার হতে পারবেন। তবে যখন থানায় ডাকা হবে তখনই অভিজিৎ মণ্ডলকে বারবার গিয়ে থানায় হাজিরা দিতে হবে। শুক্রবার সিবিআই আদালতে ছিল আরজি কর খুন এবং ধর্ষণ মামলার শুনানি। সেখানে সিবিআই জানায়, এই মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গিয়েছে। তারা চার্জশিট দিচ্ছেন না, তাই আদালতকে আইন মেনে সিদ্ধান্ত নিতে বলেন। এরপরেই অভিযুক্তদের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেলরা 90 দিনের বেশি সময় ধরে হেফাজতে রয়েছেন, তাই তাদের জামিন দেওয়া হোক। সিবিআই এর তদন্তকারী অফিসার জানিয়েছেন, এই মামলার তদন্ত চলছে, তাই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হচ্ছে না। এরপরেই সিবিআই আদালতের বিচারক জামিন দেন অভিজিৎ এবং সন্দীপ ঘোষকে। এবং তারপর থেকে একটা বড় প্রশ্নের সম্মুখীন হয়েছি আমরা, কি হলো? এত প্রতিবাদ, এত আন্দোলন, নাগরিক সমাজের এত রাত জাগার পর বিচার ব্যবস্থা আমাদের ফেল করলো না? ফেল যদি কেউ সত্যি করে থাকে সেটা সিবিআই। 90 দিন পার হয়ে যাওয়ার পরেও সিবিআই কিন্তু এক রদ্দি প্রমাণ দিয়ে এই দুজনকে অভিযুক্ত করতে পারেনি। এদের বিরুদ্ধে চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট কিচ্ছু করতে পারেনি। বেল ইজ আ রাইট, সুপ্রিম কোর্ট অনেকদিন আগে বলেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের সেই বেল ইজ আ রাইটে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল, যাদের বিরুদ্ধে আরজি করে সেই চিকিৎসককে ধর্ষণ ও খুনের তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, তারাই জামিন পাবেন। এই নিয়ে এখন রীতিমতো জোর জল্পনা চলছে এবং বিভিন্ন রকম প্রতিক্রিয়া শুনছি। সমস্ত প্রতিক্রিয়া শুনবো, কিন্তু প্রথমে কুণাল ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য কি বলছেন, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তারা কি বলছেন শুনুন। আরজি করের ঘৃণ্য পৈশাচিক ঘটনা, আরজি করের ঘটনায় যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল এবং তদন্ত ঠিক দিকে এগোচ্ছিল। এখন তারপরে অনেকের মনে হলো উই ওয়ান্ট সিবিআই, সিবিআইতে গেছে। এবার যারা নেমন্তন্ন করে সিবিআই ডেকে এনেছিল, যেদিনকে সিবিআই হলো সেদিনকে কত পৈশাচিক হয়েছে এইবার দেখবো, তো কি হলো? সেই সিবিআই এখনো পর্যন্ত এটা প্রমাণ করতে পারেনি যে মূল ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে এই সন্দীপ ঘোষ বা অভিজিৎ বাবু তাদের কোনো সম্পর্ক ছিল। তাতে একটা জিনিস প্রমাণিত হয় যে কলকাতা পুলিশের তদন্ত একদম ঠিক ছিল। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলে দিলেন যে মূল অভিযুক্ত যিনি, তিনি তো এখনো গ্রেফতার হয়ে গিয়েছেন, তিনি তো এখনো জেলে রয়েছেন, তার বিরুদ্ধে মামলা চলছে, এদের বিরুদ্ধে প্রমাণ নেই, তাই জন্য তাদেরকে বার করে দিতে হয়েছে। এতটাও সহজ নয়। এই রাজনৈতিক দলাদলি, এই রাজনৈতিক কাদা ছোড়াছড়ির মাঝখানে নির্যাতিতার বাবা মা কিন্তু এখনো বিচারের অপেক্ষায় বসে আছেন। তার কথাও শুনবো, কিন্তু তার আগে সুকান্ত মজুমদার কি বললেন, ভারতীয় জনতা পার্টির অল ইন অল বাংলায় সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন? তারা তো এত জোরদার আন্দোলন করলেন, এত দামামা বাজালেন, বললেন সিবিআই ছাড়া কোনো মামলার ফয়সলা হতে পারে না। সিবিআই এলো, 90 দিন ধরে সিবিআই কি করলো? ঘাস কাটলো? প্রশ্ন তো আমাদের। সুকান্ত বাবু, আপনার উত্তর দেখুন। দেখুন, এই দুর্নীতির যে মামলা, দুটো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটা মামলায় গ্রেপ্তার, সে জামিন পেয়েছে, আর একটা মামলায় এখনো সে জামিন পায়নি। তো স্বাভাবিকভাবে খুন এবং ধর্ষণের যে মামলা, সেই ধর্ষণের মামলায় তারা জামিন পেয়েছে। তো সেই মামলা 5 দিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল এবং আমি প্রথম থেকেই বলে এসেছি, এবং আপনারা যদি আপনাদের পুরনো ক্লিপিংস থাকে আপনারা খুঁজে দেখতে পারেন, প্রথম থেকেই বলেছি যে খুন ধর্ষণের মামলায়
সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে। তার কারণ 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায়, সেই অকারেন্সে, প্লেস অফ অকারেন্স যাকে বলি, সেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে, তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। গরু ছাগল যেভাবে ঘুরে বেড়ায় চারণভূমিতে, সেইভাবে যদি 5 দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে, সেখান থেকে সিবিআই আর কি খুঁজে পাবে? পাবে না। অনিকেত বাবু অর্থাৎ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মুখ অনিকেত বাবু, তিনি কি বলছেন তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম, শুনুন। স্বাস্থ্য দুর্নীতির মামলার ক্ষেত্রে আমরা দেখলাম যে রাজ্য প্রশাসনের যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল আশিস পান্ডে এবং সন্দীপ ঘোষকে সরকারি কর্মচারী হিসেবে, সেই জায়গাতেও কেন গড়িমসি হচ্ছে। তাহলে আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সিবিআই, সুপ্রিম কোর্ট, আপনারা কি করবেন আপনাদের ব্যাপার। আমাদের নির্যাতিতার যে সাথে যে অমানবিক ঘটনা ঘটেছে, আপনাদের মানবিকতা নাও থাকতে পারে, সিবিআই এর মানবিকতা নাও থাকতে পারে, রাজ্য প্রশাসনের মানবিকতা নাও থাকতে পারে, কিন্তু জুনিয়র ডাক্তার থেকে নাগরিক সমাজ তারা আজকে যে আন্দোলন করেছে, যে কর্মসূচি করেছে, সেই কর্মসূচি যদি ন্যূনতম মানবিকতা সঞ্চার করে থাকে, আমি নাগরিক সমাজের কাছে আহ্বান করছি, নাগরিক সমাজ বৃহত্তর আন্দোলনের ডাক দেখ। জুনিয়র ডাক্তাররা অতি দ্রুততার সাথে তাদের কর্মসূচি অবিলম্বে ঘোষণা করবে। এবার সেই সিনিয়র ডাক্তারবাবুরা যারা এই আন্দোলনে ছিলেন, ডাক্তার মানস গুমটা এবং ডাক্তার শিবব্রত নেতৃত্ব দিয়েছিলেন আন্দোলনের, তাদের বক্তব্য শুনুন। আমাদের প্রশ্ন যে এই তদন্তের ভার সুমোটো নিয়েছিল সর্বোচ্চ আদালত, তারা দায়িত্ব দিয়েছিল ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থাকে। 4 মাস পেরিয়ে গেল, তারপরেও তারা এরকম তথ্য প্রমাণ হাতে পায়নি যাতে তাদেরকে আটকে রাখা যায়, এবং তারা জামিন পেয়ে গেল। ফলে এর থেকে ক্রোধের, এর থেকে দুঃখের, এর থেকে ক্ষোভের আর কি হতে পারে আপনারা বলুন তো। সত্যি কথা বলতে যে আমাদের এই তদন্তকারী সংস্থার উপর আমাদের যেটুকু আস্থা ছিল, আমাদের সেই আস্থা ভেঙে গেল। এরকম ভাবার কোনো জায়গা নেই, কোনো কারণ নেই। যারা মুক্ত হলেন জামিনে, তারা সম্পূর্ণ যে অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে সেই অভিযোগ থেকে তারা মুক্ত হয়ে গেছে। আমরা পুরো বিষয়টা বিচারাধীন রয়েছে। আমরা আইএমএর তরফ থেকে এই পুরো বিষয়টির উপরে পূর্ণ নজর রেখেছি এবং ভবিষ্যতে কোন দিকে এগোয় বিচার, সেটার দিকে আমরা পূর্ণ নজর রাখব। এই চিকিৎসকের ধর্ষণ ও খুন নিয়ে রাজনীতি কম হয়নি, আন্দোলন কম হয়নি, দ্রোহ বিদ্রোহ কম হয়নি। কার্যত 3 মাস কলকাতা একমাত্র একটি শিরোনামে মজেছিল, তা হলো আরজি করের নির্যাতিতা বিচার কবে পাবে, জাস্টিস ফর আরজি কর। এই স্লোগান নিয়ে সবাই পথে নেমেছিল, আম জনতা পথে নেমেছিল। এই স্লোগান নিয়ে ওই তরুণীর মা বাবাও পথে নেমেছিলেন। তাদের জন্য লড়াইটা অন্যরকম, তাদের জন্য নিজের সন্তানের জাস্টিসের লড়াই ছিল। বাকি অনেকের জন্য অনেক কিছু পেয়ে যাওয়ার, পাইয়ে দেওয়ার, প্রমাণ করার, লাইমলাইটে আসার লড়াই হয়তো হতে পারে, কিন্তু এই 2 ব্যক্তির জন্য লড়াইটা ছিল অত্যন্ত পার্সোনাল, নিজের মেয়ের বিচারের লড়াই। আজ যখন সিবিআই 90 দিন পর তাদের ইনএফেক্টিভনেসের জন্য আদালতে দাঁড়িয়ে বলল যে 90 দিন হয়ে গিয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছি না, তদন্ত চলছে, যা আইনে হয় তাই করুন মানবাধিকার। এবং ধর্মাবতার কি বললেন? ধর্মাবতার শুধু দেখলেন, অপেক্ষা করলেন, একটি চার্জশিটের জন্য প্রশ্ন করলেন, 90 দিন হয়ে গেল, চার্জশিট হলো না। সিবিআই এক কথায় বললেন না, এবং তারপর জামিন দিতে বাধ্য হলেন সন্দীপ ঘোষকে, যার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে, এবং অভিজিৎ মণ্ডলকে, টালা থানার সেই ওসি যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তারপর কুণাল ঘোষরা ফেসবুকে লিখতে শুরু করলেন যে মিডিয়া যে রগে খবর চালালো সিবিআই সূত্র বলে, সিবিআই কেন লিখলো না তাদের চার্জশিটে। তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেল তারা ঝাঁপিয়ে পড়লো নিজেদের ডিফেন্ড করার জন্য। এই 2টি মানুষ, নির্যাতিতার মা ও বাবা, একা বাড়িতে বসে রইলেন। আমরা পৌঁছেছিলাম তাদের কথা শোনার জন্য। কি বলছেন শুনুন, দেখো। আমরা খুব হতাশ সেটা যে সিবিআই তাদের 90 দিনের মধ্যেও তাদের চার্জশিট আনতে পারলো না, তাই জামিন হয়ে গেল। আমার কি বলার আছে, আমি তো সিবিআই নই, তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা। আচ্ছা, সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড।
সিবিআই কিছু করেনি, তাই জামিন হয়ে গিয়েছে। দেখুন অভিজিৎ বাবু, অভিজিৎ মণ্ডল, এই মুহূর্তে যে ছবি দেখছেন, কলকাতা পুলিশ, তার আইনজীবী, তার পরিবারের লোকজনের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখানে ছবিটা দেখতে চেয়েছিলাম নির্যাতিতার বাবা ও মা এই নিহত তরুণীর জন্য এই চিকিৎসকের জাস্টিস পেয়ে তারা দাঁড়িয়ে থাকবেন, এই ছবিটা দেখতে চেয়েছিলাম। এই হাসিটা আমরা নিহত তরুণীর বাবা মায়ের মুখে দেখতে চেয়েছিলাম। হয়তো দেখতে পাবো, কবে দেখতে পাবো জানি না। তবে এই মুহূর্তে দ্য ট্রুথ অফ দ্য ম্যাটার ইজ সন্দীপ ঘোষ তিনি বেলে মুক্ত হবেন, কারণ এখনও যেহেতু আরেকটা মামলা রয়েছে তাই জেলে থাকতে হচ্ছে। আর অভিজিৎ মণ্ডল, টালা থানার সেই ওসি, হি ইজ ফ্রি টু ওয়াক। পরের খবরে চোখ রাখবো। এই রাজ্যে সর্বত্র এখন একাধিক সমস্যা দেখা দিয়েছে। সমস্যা একটাই, সরকারি জমি হঠাৎ করে বেদখল হয়ে যাচ্ছে, বেহাত হয়ে যাচ্ছে। কোথায় বেহাত হচ্ছে? অভিযোগ শাসক দলের একাংশ তারা সরকারি জমি দখল করে নিচ্ছে, দখল করে সেখানে শাসক দলের পার্টি অফিস খুলে পড়ছে। এই পার্টি অফিসগুলো কারা খুলছে, কিভাবে খুলছে, কারা পারমিশন দিচ্ছে, আদৌ কেউ পারমিশন দিচ্ছে কিনা, এই নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে। এবং তার সঙ্গে আরও একটি বড় প্রশ্ন রয়েছে, বারবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বেআইনিভাবে জমি দখল করার বিপরীতে কথা বললেও কিভাবে এটা চলছে। যেমন ধরুন আসানসোলের কুলটি, সেখানে জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ যে আসানসোলের কুলটি বিধানসভার কলতোড়া এলাকার আসানসোল পুর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তাব্বাসুম্বুর আয়রা তিনি বলছেন গত 2019 সালে কুলটি এলাকার বাসিন্দাদের দাবি মেনে গ্রিন প্রজেক্ট দমকল কেন্দ্র কার্যালয় করার জন্য রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হয়েছিল। সেই মতো প্রশাসনিক স্তর খতিয়ে দেখাও হয়। কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যে 2020 সালে করোনার কারণে কাজ শুরু করা যায়নি। পরবর্তী সময়েও সেই কাজ হয়নি। বর্তমানে সেই যে জমি অ্যালট করা হয়েছিল জমি মাফিয়াদের দখলে। জমির পরিমাণ ছিল 120 একর, যদিও এখনো কিছু জমি রয়েছে, পুরোটা বেচতে পারেনি। সেই জমিও জমি মাফিয়াদের দখল করার চেষ্টা চালাচ্ছে। তাই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের কাছে আবেদন করেছেন যেন জমি দখলদারি, জমি মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত, এই সব কিছু হয় এবং আইনত ব্যবস্থা নেওয়া হয়। কুলটি বাসিন্দাদের অর্থাৎ কুলটির বাসিন্দাদের দাবি গ্রিন প্রজেক্ট দমকল কার্যালয় যেন তৈরি হয়। অন্যদিকে কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার সোমনাথ ভৌমিক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিচ্ছেন। যদিও এই বিষয়ে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি তিনি বলছেন যে এই জমি দুর্নীতির অভিযোগ তারা অনেক আগেই সিবিআইকে দিয়েছেন। দেখুন, वो जो कुछ ज़मीन बचा हुआ उस ज़मीन पर भी हमारे माफिया जितने भी यहाँ के माफिया लोग हैं उस पर कब्जा कर देंगे। हमारे इस प्रोजेक्ट पे हम अपनी वज़ीर आला मैडम पे खासकर हम अपनी मैडम से रिक्वेस्ट करूँगी कि आपकी इस पहल से मैं हाथ जोड़ से आपसे रिक्वेस्ट करती हूँ मैडम, मेरे इस कुल्टी के प्रोजेक्ट को आगे बढ़ाए, मेरे इस ड्रीम की प्रोजेक्ट को आगे बढ़ाए। এই হলো কুলটির সমস্যা। এবার চলুন কুলটি থেকে আমরা যাই জলপাইগুড়ির মেটেলির দিকে, কারণ জলপাইগুড়ির মেটেলিতেও প্রচুর সমস্যা। জলপাইগুড়ির মেটেলিতেও অবৈধভাবে জমি জবরদখল হয়ে যাওয়ার অভিযোগ উঠছে। সরকারি জমি থেকে অবাধে মাটি চুরি যাওয়ার অভিযোগ উঠছে এবং সেই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। তৃণমূল নেতার মদতেই মাটি চুরি হচ্ছে এমনটাই অভিযোগ, যদিও এই অভিযোগ সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেস অস্বীকার করেছে। জলপাইগুড়ির মেটেলি ব্লকের চালসা মেটেলি রাজ্য সড়কের আইভিল মোড় সংলগ্ন এলাকায় সরকারি জমি থেকে মাটি চুরির অভিযোগ আজ নয় বারবার ওঠে, তবে প্রশাসন কানি দেয় না। মেটেলি আপার মণ্ডল সভাপতি অমিত ছেত্রীর নেতৃত্বে বিজেপি নেতারা মাটি চুরির এলাকা নিয়ে অভিযোগ তুলেছেন এবং বারবার সরব হয়েছেন। দ্রুত সরকারি জমি থেকে এইভাবে দেদার মাটি চুরি বন্ধ না হলে আগামীতে বিজেপির তরফে বৃহত্তর আন্দোলনে নামা হবে এমন হুঁশিয়ারিও পড়েছে। দেখুন, आज हमारे मेटली मंडल के अंतर्गत हमारे भारतीय जनता पार्टी एवं हमारे ट्रेड यूनियन के संयुक्त रूप में हम लोग आज यहाँ पे ये आईविल मोड़ का नीचे जो सेलिब्रेशन रेस्टोरेंट का ऊपर जो ये आप लोग ने देखा अभी जो वीडियो लिया है, ये जगह हम लोग बीते कल आके हम लोग कंप्लेन किया था बीएलआर ऑफिस में।
इससे पहले भी हम लोगों ने BLR ऑफिस को बहुत फ़ोन किया था, लेकिन रेस्पॉन्स नहीं मिला। ये जगह टोटली ग्रैंड फ्लेवर का नीचे सरकारी ज़मीन घोषित किया हुआ है। जब हम लोग को खबर मिला कि यहाँ पे माटी का खनन हो रहा है, तो ये माटी यहाँ पे JCB लगा के माटी ट्रैक्टर में यहाँ से लोड होके बाहर भेजा जा रहा है। देखिए, अगर मेटली ब्लॉक में किसी तरह का सरकारी काम होती है और वहाँ पे अगर प्रशासन के तरीके से काम करते हैं और प्रशासन की तरफ से अगर हम लोग देखें तो प्रशासन अपना इख्तियार में जो काम होती है या कुछ इलीगल हो रही है तो वो प्रशासन समझेगी, प्रशासन अपने तरीके से अपने रूप से वो इंक्वायरी करेंगे। लेकिन बात मुद्दा की है कि भारतीय जनता पार्टी के जो लीडर्स लोग हैं आज के डेट में, मैंने इससे पहले भी आपके कैमरे में मैंने कई बार बोला है कि ये लोग अभी बौखला गए हैं, क्योंकि भारतीय जनता पार्टी का काम है सिर्फ रूलिंग गवर्नमेंट के ऊपर में एलिगेशन तोलना और रूलिंग गवर्नमेंट के लीडर्स लोग और नेता मंत्री लोग क्या कर रहे हैं नहीं कर रहे हैं सिर्फ इसी चीज पे खूंट निकालना इनका। আদালতের নির্দেশ ছিল এক, এবং সেই নির্দেশকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে জমি দখলের চেষ্টা তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের। মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুর অঞ্চলের তিলডাংলি নয়াটোলা এলাকায় এই ঘটনা ঘটেছে। জমি বাঁচাতে গিয়ে আক্রান্ত মা ও মেয়ে তাদের মাটিতে ফেলে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠছে। মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। প্রথমে সেই ভিডিওটা দেখাবো, দেখুন। এই ভিডিওটা এই মুহূর্তে ভাইরাল সমাজ মাধ্যমে। এই ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে মা ও মেয়েকে মাটিতে ফেলে কখনো কোদালের হাতল দিয়ে লোকজন শাঁসাচ্ছেন, রীতিমতো মারধর করছেন। সামাজিক মাধ্যমে এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল মালদার হরিশ্চন্দ্রপুর। এরপর হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আক্রান্তদের দাবি অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস করে, তৃণমূলের লোকেরাই যুক্ত, এমন খোদ তৃণমূলের অঞ্চল সভাপতি তিনি বলছেন। দলের একাংশ আন্ডারগ্রাউন্ড থেকে মদত দিচ্ছে, এমন অভিযোগও তিনি করছেন। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবো বলছেন ওই নেতা, দেখুন। মেরেছে আমাদের সবাইকে, দিদিকে, মাকে, আমাকে জমি দখল করতে আসছে আমাদের জমি। কারা করতে এসছে জমি দখল? রুস্তুম আলী, হাসান আলী, হারুন রশিদ, জাকের আলী, নামগুলো ঠিক সবগুলো নাম মনে আসছে না। জমি দখল করতে এসছে, ইট ফেলছে, ইট ফেলে ঘর দেওয়ার চেষ্টা করছে। আর জমিটা হলো আমার জমিনটা, আমার 50 বছর জমিনটা হলো খাওয়া। ওই এই নিল জমিনটা, একটা মোটে পাশের জমি নিল, আমার রোডের কাছে পিছন দিকে আছে, ওখানটা ওই সামান নিবে জমিনটা, রোড সাইডে নিবে, আমরা রোড সাইডে দিব, হ্যাঁ রোড সাইডে নিবে। সেগুলি কেসকে সারি হয়ে গেল, ঘর আমাদের ভাঙে দিল, কেসকে সারি হয়ে গেল। আমরা কেস চলতে তো ফের এখন আর ঘর আরম্ভ বসাইছে আমার কেস ছিলাম তো আমাকে মারলো ধরে। গতকাল আমার বুথে একটা গন্ডগোল হয়েছে। জমি মাফিয়া তারা জমি নিয়ে আমার ভোটার যারা সাধারণ লোক তাদের জমি হড়প করার জন্য ওরা বাঁশ, লাঠি, কম্বল যা কিছু পেরেছে সব কিছু নিয়ে দখল করার জন্য এসেছিল। বলছি আপনাদেরই তো দলের লোক তারা? আমাদের দলের, মানে ওরা হচ্ছে আমাদের দলের নাম ভাঙিয়ে দলটাকে কুলসিত করার জন্যই ওরা আজকে দলে আছে। থানা পুলিশে গেছি, মন্ত্রী সাহেবকে বলেছি, মন্ত্রী সাহেবও অ্যাকশন নিয়েছেন এবং তার ভিত্তিতে পুলিশ কেস করেছে, একজনকে অ্যারেস্টও করেছে, রুস্তম আলী বলে একজন অ্যারেস্টও হয়েছে। উনি এই মাটি মানুষের সরকার যবে থেকে ক্ষমতায় এসছে তবেই থেকে শুরু হয়েছে জমি দখলের খেলাটা। এরা এদিকে বলছে মাটি মানুষের সরকার, কিন্তু মাটি তো সুরক্ষিত নেই, কারো মাটি সুরক্ষিত নয়। এতদিন ধরে বিরোধীরা বলছিল, আমরা বলছিলাম তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু এখন শুনতে দেখা গেছে মহেন্দ্রপুর অঞ্চলের অঞ্চল সভাপতি বলছে যে হ্যাঁ ওদেরই দলের মাফিয়া গুন্ডারা জমি দখল করে বেড়াচ্ছে। উনি নাকি মমতা ব্যানার্জিকে স্বয়ং চিঠি লিখবেন অঞ্চল সভাপতি হিসাবে, যে এরকম উনার অঞ্চলের মধ্যে
তৃণমূলের কিছু মাফিয়ারা গরিব লোকের জমি দখল করে বেড়াচ্ছে, সাধারণ মানুষের জমি দখল করে বেড়াচ্ছে। এই তো হচ্ছে বর্তমান শাসক দলের অবস্থা। কারণ নদিয়াতেও জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা পলাশীর হাজরাপাড়ায়। এই হাজরাপাড়ার পূর্বপাড়া অঞ্চলে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ভাঙচুর। এলাকার এক পঞ্চায়েত সদস্য জোর করে নির্দল প্রার্থীর বাড়ির বা জমি দখল নেওয়ার চেষ্টা করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে পঞ্চায়েত সদস্য জমি বাড়ি দখল করার চেষ্টা করেছেন। দেওয়া হয় হুঁশিয়ারি, তারপরেই ভাঙচুরের ঘটনা ঘটে। বিষয়টা নিয়ে ইতিমধ্যে পলাশীপাড়া থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার বকুল শেখ পঞ্চায়েত সদস্য আজাদ শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগ জানালাম বলতে আমার পারিবারিক একটু সমস্যা, সেই সমস্যাকে কেন্দ্র করে হঠাৎই আজকে আমি বাড়িতে ফোনে কথা বলছিলাম, এমন সময় হঠাৎ করে আমার আওয়াজ আসে ফোনে যে মেরে ফেললো এরকম করছে। কি হলো? তারপর বললে যে এরকম ব্যাপার, আমার কাকার ছেলেরা যারা বাড়ি নিয়ে কেস করেছিল তারা তেমনি কেসে হেরে আছে, বাড়ি ঢুকতে পারে না। আজকে হঠাৎই লোকজন বাইরে থেকে নিয়ে এসে ভাঙচুর করে বাড়িতে ঢুকছে। ফ্যামিলিকে মারা ধরে যাই হোক সামনে গেছে হয়তো, সেই জন্য মারা ধরা করে ওরা বাড়িতে ঢুকছে। দা হোস নিয়ে সব ওরা এসছে বাইরের থেকে, এইভাবে বাড়ি ঢুকছে। ভলেন্টিয়ার্স কৃষ্ণনগর এসপি সাহেবের কাছে একটি অভিযোগ করেছে। আমরা চাই যে এসপি সাহেব তদন্ত করে এই সাথে যারা যুক্ত আছে, সে ওখানকার থানার ওসিও আমরা জানতে পারলাম যে ওসির মদতে নাকি আজকে বাড়ি ভাঙচুর হয়েছে। ওসির বিরুদ্ধে আজকে বিভাগীয় তদন্ত এবং তার বরখাস্তের দাবি আমরা করছি, এবং সেই পরিবারটা যাতে নিরাপদে থাকতে পারে তার দায়িত্ব আজকে জেলা এসপিকে নিতে হবে। কারণ পশ্চিমবাংলায় নিরাপত্তা নেই, সাধারণ মানুষ, পুলিশ কর্মচারীরাও আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই পুলিশ সুপার হিসাবে তার দায়িত্ব সেই সিভিক ভলেন্টিয়ার্সের পরিবার যাতে নিরাপদে থাকতে পারে তার বন্দোবস্ত করা। এবং যেটুকু জানতে পারা যাচ্ছে যে এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার, এবং এই নিয়ে তারা মামলা মোকদ্দমা করেছেন এবং সেটা কোর্টে পেন্ডিংও আছে। এবং এ ব্যাপারে তৃণমূল কোনোভাবে জড়িত নয়। তার বদলি কোথায় হলো না হলো এটা তৃণমূল বদলি করে না, এটা ডিপার্টমেন্টাল হেড আছে যারা, তারা এই সমস্তগুলো করে থাকেন। এগুলো যথারীতি আইন মেনেই হয়। তো এখানে তৃণমূলের কোনো প্রশ্নই নেই, তৃণমূলের কোনো বক্তব্য। আমার মনে হয় এগুলো বিচারাধীন, আদালতের বিচারাধীন, যেহেতু আদালতে এর বিচার হবে এবং সুষ্ঠু। 14 বিঘা সরকারি জমি, সেটাও জবরদখল। সেই জবরদখলকেই এবার উচ্ছেদ করলো প্রশাসন। জেলা জুড়ে জমি মাফিয়াদের দৌরত্ব রুখে কড়া পদক্ষেপ মালদা জেলা প্রশাসনের। মালদার ইংরেজবাজারের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের মোল্লাটোলা এলাকার এই ঘটনা। অভিযোগ, সেখানকার 14 বিঘার একটি জমি, সরকারি জমি রয়েছে, সেই জমি দখল করেছিল কিছু জমি মাফিয়ারা। তড়িঘড়ি খবর পেয়ে মহকুমা শাসক সদর পঙ্কজ তামাং, তার নেতৃত্বে ইংরেজবাজার থানার পুলিশ ও জেলা প্রশাসনিক কর্মীরা গিয়ে জমিটি দখলমুক্ত করে। মহকুমা শাসক জানিয়েছেন, জেলা শাসকের কাছে জমি দখলের অভিযোগ এসেছিল। জেলা শাসকের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে জমি দখলমুক্ত করা হয়েছে। কারা এই জমি জবরদখল করেছিল সে বিষয়ে এখন তদন্ত শুরু করেছে। তবে আমাদের প্রশ্ন হচ্ছে, জমি দখল হলো, তাই নিয়ে এত সমস্যা হলো, পুলিশ জানে না কারা জবরদখলকারী? এই ঘটনায় চলছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযোগ, শাসক দলের প্রচ্ছন্ন মদতে জমি দখল হয়েছে। পাল্টা প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়ার দাবি জেলা তৃণমূল কংগ্রেসের। দেখুন। আজকে বেসিক্যালি আমরা একটা ড্রাইভ, এটা অ্যাকচুয়ালি ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট গভর্নমেন্টের একটা এসওপি আমাদের কাছে আছে, যে যতগুলো আমাদের ওয়েস্ট ল্যান্ড সেটাকে রক্ষণাবেক্ষণ করে রাখা। এটাতে স্পেসিফিক সেরকম কোনো কমপ্লেন্ট আমরা পাচ্ছি না, বাট আপনারা জানেন যে এখানে আশপাশের লোকালসরাই, বেসিক্যালি মালদা তো একটা, এখানে তো হিউজ আমের বাগান আছে, তো একটু ভিতরে এরিয়া, যেহেতু সরকারের অনেক প্রপার্টি আছে, তো বেসিক্যালি দিস পিপল আর লোকালস, মানে ওরা লোকালসই আমরা জানতে পারছি, বাট স্পেসিফিকলি এই বলে আমরা এখন পাচ্ছি না। তো পুলিশ অলরেডি কিন্তু তদন্তে নেমেছে। তৃণমূলের এটা অভ্যাসে পরিণত হয়েছে, যেখানে তৃণমূলের নেতা আছে, জনপ্রতিনিধি আছে, তাদের কাজই হচ্ছে কিছু সরকারি আধিকারিক যারা আছে, যারা দুর্নীতি করে, তাদের সঙ্গে যুক্ত হয়ে সরকারি জমি দখল, মানুষের জমি দখল, এটাই তৃণমূলের কাজ হয়ে গেছে এবং এটা চলছে স্বাভাবিকভাবে। এখন যেখানে যখন এটা আপনাদের মাধ্যমে সংবাদপত্রে খবর চলে আসে, সংবাদ মাধ্যমে, তখন দেখা যায় পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হয় সেটাকে ঢাকার জন্য।
পরবর্তীকালে আবার দেখা যাবে একই ঘটনা হয়েছে। দেখেন, জানতে পারলাম ইংলিশ বাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলের পিরানা পীরের ওখানে পিএইচির একটা জায়গা ছিল, কিছু দুষ্কৃতীরা দখল করে নিয়েছিল, সেটা জেলা প্রশাসন থেকে আজকে ভেঙে গুড়িয়ে দিল। আমাদের বিরোধীরা তো বলবেই, আর সরকারটা যখন তৃণমূল কংগ্রেসেরই নির্দেশে প্রশাসকরা যখন ভেঙেছে, এটা জানতে হবে তৃণমূল কংগ্রেস কোনো দুষ্কৃতীকে এবং জবরদখলকে কোনোভাবেই তারা সমর্থন করে না বলেই আজকে কিন্তু আমরা এটা প্রশাসনকে দেখলাম যে জবরদখলকারীদের সরিয়ে দিয়ে সরকারি জায়গা সরকারি কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হলো। সরকারি জমি যারা সরকারে রয়েছে, যে দল সরকারে রয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের লোকজন, কর্মী, পঞ্চায়েত সদস্য, কোটানকোট দুষ্কৃতী, তাদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে তারা সরকারি জমি দখল করে নিচ্ছে। দুটো প্রশ্ন। এক, তাহলে কি শীর্ষ নেতৃত্বের মদত রয়েছে? আমরা ধরে নিচ্ছি মদত নেই। তাহলে দ্বিতীয় প্রশ্ন ওঠে, শীর্ষ নেতৃত্ব বারবার বলার পরেও কিভাবে জমিগুলো দখল হয়? খাস সরকারি জমি কিভাবে দখল হয়? রাজ্য প্রশাসন কিংবা জেলা প্রশাসন তারা কি নির্বিকার? মালদার একটা ঘটনা দেখালাম যেখানে দখল মুক্ত করা গেছে, উচ্ছেদ মুক্ত করা গেছে। তার মানে যদি প্রশাসন চায় সরকারি জমি আবার ফেরত নিয়ে নিতে পারে, তাহলে চাইছে না কেন? অন্যান্য জায়গায় আসানসোলের কুলটি থেকে শুরু করে, নদিয়া থেকে শুরু করে, জলপাইগুড়ি, সেখানে হচ্ছে না কেন? প্রশ্ন তুলে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আজ পার্লামেন্টে, সংসদ ভবনে কনস্টিটিউশন কিংবা দেশের সংবিধান নিয়ে বিতর্ক ছিল এবং সেই বিতর্কে গত 10 বছরের পলিটিক্যাল ন্যারেটিভ আজ সংসদ ভবনে ঠিক হলো। প্রিয়াঙ্কা গান্ধী বলছেন ভারতীয় জনতা পার্টি কেন সব বিষয়ে নেহেরুর দোষ খোঁজে, আর যদি নেহেরুরই দোষ হয় সব কিছু, তাহলে বিজেপি গত 10 বছর ধরে সেন্টারে ক্ষমতায় থেকে করলোটা কি? রাজনাথ সিং আবার বলছেন সংবিধান কি কংগ্রেসের একার? কংগ্রেস তো মনে করে সংবিধান তাদের সম্পত্তি, বুকে করে রাখে, আমরা মাথায় করে রাখি। সবচেয়ে বেশি সংবিধানের অপমান করেছে এই কংগ্রেসই। অর্থাৎ এই মুহূর্তে দেশের দুটি বৃহত্তর পলিটিক্যাল পার্টি বিজেপি এবং কংগ্রেস সংবিধান কার কাছে কতটা প্রিয় সেই নিয়ে একে অপরের দিকে কাদা ছোঁড়াছুড়ি করছে। 75 বছর ধরে সংবিধানের ওপর ভরসা রেখেছে ভারতবর্ষের মানুষ। নীতি তৈরি হলে মানুষের ভালোর জন্যই তৈরি হবে। এবারের ভোটের জয়ই বুঝিয়ে দিচ্ছে সংবিধান পরিবর্তনে দেশের মানুষ মেনে দেবেন না। আজ এই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সংবিধান ডিবেটে সংসদে দাঁড়িয়ে। সংসদের সংবিধান তরজায় কংগ্রেসকে নিশানা করেছে রাজনাথ সিং, প্রিয়াঙ্কা গান্ধী আবার ভারতীয় জনতা পার্টিকে নিশানা করেছে। প্রথমে শোনাবো এই সংবিধান বদল নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী কি বললেন, দেখুন। 75 सालों में जनता का भरोसा रहा कि नीतियां बनेंगी तो जनता की भलाई के लिए बनेंगी। सच्चाई ये है अध्यक्ष महोदय कि आज संविधान 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 बार बार इसलिए कह रहे हैं क्योंकि इस चुनाव में इनको पता चल गया कि इस देश की जनता ही इस संविधान को सुरक्षित रखेगी, कि इस चुनाव में हारते हारते जीतने से इन्हें एहसास हुआ कि ये संविधान बदलने की बात इस देश में नहीं चलेगी। আমার সঙ্গে এই মুহূর্তে সুকান্ত ঘোষ রয়েছেন, রাজনৈতিক বিশেষজ্ঞ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুকান্ত দা। নমস্কার, ওয়েলকাম টু এনকে টিভি বাংলা গ্রাউন্ড রিপোর্ট। আচ্ছা, আমরা চেষ্টা করব সুকান্ত দার সাথে কানেক্ট করার, আমরা চেষ্টা করব, কিন্তু তার আগে আরেকটা বক্তব্য শোনাবো। গতকাল মন্ত্রিসভায় পাশ হয়েছে এক দেশ এক ভোটের প্রস্তাব। ভারতীয় সংবিধান হলো ভারতের সুরক্ষা কবচ। দুঃখের বিষয়, সংবিধানের সেই সুরক্ষা কবচ ভাঙার কাজ শুরু করে দিয়েছে বিজেপি সরকার। এই মন্তব্য কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর, শুনুন। हमारे देश के करोड़ों देशवासियों के संघर्ष में, अपने अधिकारों की पहचान में, इनकी कठिन से कठिन परिस्थितियों से लड़ने की अपार हिम्मत में और देश से न्याय की अपेक्षा में हमारे संविधान की ज्योत जल रही है। हमारा संविधान एक सुरक्षा कवच है, एक ऐसा सुरक्षा कवच है जो देशवासियों को सुरक्षित रखता है, न्याय का कवच है, एकता का कवच है और अभिव्यक्ति की आजादी का कवच है। दुख की बात यह है कि मेरे सत्ता पक्ष के साथी
जो बहुत बड़ी बड़ी बातें करते हैं, इन्होंने इन 10 सालों में यह सुरक्षा कवच संविधान में सामाजिक, आर्थिक और राजनीतिक न्याय का वादा है। ये वादा एक सुरक्षा कवच है जिसको तोड़ने का काम शुरू हो चुका है। लैटरल एंट्री और निजीकरण के जरिए ये सरकार आरक्षण को कमजोर करने का काम कर रही है। বেশ, তবে প্রিয়াঙ্কা গান্ধীকেও ছেড়ে কথা বলেননি রাজনাথ সিং। রাজনাথ সিং বলছেন যে কংগ্রেসের নেতাদের দেখা যায় সংবিধানকে পকেটে নিয়ে ঘুরতে, ছোট থেকেই তারা সেই শিক্ষাতেই বড় হয়েছেন। ভারতীয় জনতা পার্টি সংবিধানকে মাথায় করে রাখে। বিরোধীদের নিশানা করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এই কটাক্ষ শুনুন। कांग्रेस के मित्रों ने अनेक मौके पर संविधान और संवैधानिक भावनाओं का निरादर किया है। उन्हें कभी भी संस्थानों यानी इंस्टीट्यूशंस की इंडिपेंडेंस और ऑटोनॉमी हजम नहीं हुई है। अध्यक्ष महोदय, कांग्रेस पार्टी ने हमेशा संविधान को राजनीतिक हित साधने का एक माध्यम बनाया है और उसकी मूल भावना को तहस नहस करने का कांग्रेस ने काम किया है। अध्यक्ष महोदय, उनके मुंह से संविधान की रक्षा जैसी बातें मैं समझता हूं शोभा नहीं देती। अध्यक्ष महोदय, आज मैं देखता हूं कि विपक्ष के कई नेता संविधान की प्रति अपनी जेब में रखकर घूमते हैं। असल में उन्होंने बचपन से ही यही सीखा है। उन्होंने पीढ़ियों से अपने परिवार में संविधान को जेब में ही रखे देखा। भारतीय जनता पार्टी संविधान को सिर माथे पर लगाती है। বেশ, অন্য কোনো বক্তব্য শোনার আগে সুকান্ত বাবু রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু নমস্কার, এনকেটিভি বাংলায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব তা হলো, এই মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাজনাথ সিং এর ন্যারেটিভ যদি আমরা শুনি, গত 10 বছরে এটাই ভারতবর্ষের ন্যারেটিভ, অ্যাটলিস্ট পলিটিক্যাল ন্যারেটিভ। বিজেপি কংগ্রেসের অস্তিত্ব মেটাতে চায়, কংগ্রেস বিজেপির অস্তিত্ব মেটাতে চায়। কে কত বড় দেশভক্ত, কে কত বড় ইতিহাসের জন্য ঠিক, সেই একটা ডিবেট যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে লোকটি ভারতের সংবিধান লিখেছিলেন, দ্য ফাদার অফ আওয়ার কনস্টিটিউশন, আম্বেদকর সাহেব, তার দেখানো পথে বিজেপিও হাঁটছে না, কংগ্রেসও হাঁটছে না, নাকি সত্যি দুজনের মধ্যে কেউ হাঁটছে? কি বলবেন? দেখো, কংগ্রেস যখন তৈরি করেছিল, কংগ্রেসেরই সব গুরুত্বপূর্ণ নেতারা, তার এটাই লেগাসি। যত নাম, এমন কোন জায়গা বাদ নেই বিশ্ববিদ্যালয় সহ যাতে কংগ্রেসের নেতা নেতৃত্বই না রয়েছে। সেটাও যেমন সঠিক, সেরকম ইতিহাসকে বিকৃত করা, ইতিহাসের যে গঠনতন্ত্র তার সেটাকে ভেঙে ফেলা, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করে দেয়া, তারপর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে, আমরা দেখেছি যে বিভিন্নভাবে রাজ্যগুলো সরকার পাল্টে দেবার অসাংবিধানিক প্রয়াস করা। এটা কিন্তু আমরা দেখেছি যে বর্তমান যে এখন তো আমরা এটাকে তুমি কি বলবে, এনডিএ বলবে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বলা যায় না। বাজপেয়ী নেতৃত্বে যেটা ছিল ওটা ছিল কোয়ালিশন গভর্নমেন্ট। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই যে দুটো সরকার, কংগ্রেস যখন একসময় নেতৃত্ব দিয়েছিল সেই সময় কিন্তু তারা যেমন সংগঠনগুলোকে, যেমন একসময় ইন্দিরা গান্ধীর সরকারের পিএমও দপ্তরের এত কেন্দ্রীকরণ নীতি ছিল, যেটা সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি, যেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ভেঙে খান খান করে দিয়েছিল। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু ভয়ানক। কারণ আমরা যেভাবে এই যে তোমাকে আমি যেগুলো কথা বলতে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বিক্রি সঙ্গে ইতিহাসকে এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে যেন এটাই মানে অরিজিনাল হিস্ট্রি। তাহলে আমাদের বাংলাদেশের সঙ্গে পার্থক্য কোথায়? আমরা বাংলাদেশকে কি দিশা দিতে পারি? যে সংবিধান তুমি বললে আম্বেদকরের নাম নিল, শ্রী রাজা গোপালাচারী, বড় বড় নাম রয়েছে, জওহরলাল নেহরু একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু এই পুরনো ৭৫ এটাও তোমাকে মানতে হবে যে ৭৫ কিন্তু ক্ষমা চেয়েছিল কংগ্রেস, এটাও অ্যাডমিট করতে হবে, যেটা কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বলেছে। সেই ক্ষমা চাওয়া, অ্যাডমিট করা, সেটাও কিন্তু দেখতে হবে যে আমি মেজরিটি মানে আমার সংখ্যাগরিষ্ঠতা মানে আমি বিরোধী দল, গঠনমূলক বিরোধী দলের ভূমিকাকে ছোট করবো না, গঠনমূলক বিরোধিতা। এখানে একটা প্রশ্ন রাখবো সুকান্ত বাবু, একটা প্রশ্ন রাখবো আপনার কাছে, যে আমরা যদি এই লোকসভার আগের লোকসভাটা দেখি, অর্থাৎ এই ইলেকশনের আগের লোকসভা, ২৪-এর আগের লোকসভা, সেখানে আমরা দেখলাম বিরোধীদের একসাথে প্রায় ১৪০-৪৫ জন বিধায়ক, মাফ করবেন, সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হলো।
একের পর এক সাসপেন্ড হতে থাকলেন, সেটাও কি সংবিধানের জন্য খুব একটা সুখবর কিংবা সুপদক্ষেপ? এবার আমরা দেখলাম বিরোধীরা অনেক বেশি বলিষ্ঠ, অনেক বেশি, তাদের সংখ্যায় বেশি। সেখানে এসে প্রিয়াঙ্কা গান্ধী বলছেন যে এই ভোট দেখিয়ে দিয়েছে সংবিধান বদল করার চেষ্টা করলে আম জনতা কি করতে পারে। সত্যি কি তাই? কারণ তারপরেও গত অ্যাটলিস্ট 6 মাসে যে অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি এনেছে, দেশ বিরোধী শক্তিদের সঙ্গে আঁতাত করার যে অভিযোগ এনেছে, তারপর এখন হু ইজ হোলিয়ার দ্যান হুম, এইরকম একটা প্রশ্নের সামনে দাঁড়িয়েছি। কে কার থেকে কত বেশি শ্রেয়, একটা কম্প্যারিজন চলছে, তাই নয় কি? সংবিধান তো একটা লিখিত দলিল, যে দলিল তৈরি করেছিল সংবিধান প্রণেতারা। তাদের উদ্দেশ্য ছিল এমন একটি সমাজ ব্যবস্থা, সমাজতন্ত্র, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক রাষ্ট্র। সেই রাষ্ট্রে যদি দেখা যায়, দেখো যুক্তরাষ্ট্র তো পুরোপুরি আমরা নই, আমরা কোয়াসি ফেডারেল স্টেট, আধা যুক্তরাষ্ট্রের ব্যবস্থা, কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কিন্তু একটা সহাবস্থার প্রয়োজন। আরেকটা মজার কথা আছে আমাদের, কোঅপারেটিভ ফেডারেলিজম বলা হয়, সহযোগী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। সেটা কি আদৌ কি আমরা আমাদের দেখা যায় কেন্দ্র রাজ্যের মধ্যে? এখন তুমি দেখতে পারবে বিভিন্ন, যে আমি যেটা তোমায় বলেছিলাম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে একটা সরকার সেটা ভেঙে যাচ্ছে এবং সেখানে জনপ্রতিনিধিরা বিক্রি হয়ে যাচ্ছে। এটা গণতন্ত্রের ক্ষেত্রে কতটা লাঞ্ছনা। সুতরাং আমি কিন্তু এই কম্পিটিশনে যাচ্ছি না। এই আজকে 75 বছর পূর্তির পর যখন সংবিধান নিয়ে আলোচনা হয়, তখন প্রিয়াঙ্কা গান্ধীকে আমরা সেই যখন সোনিয়া গান্ধী 91 সালের স্মৃতিটা, 99 সালের স্মৃতিটা মনে পড়ে, যখন বিরোধী নেত্রী হিসেবে একইভাবে। কিন্তু আজকে প্রিয়াঙ্কা গান্ধী যে বক্তব্য রাখলেন, সেই বক্তব্যের মধ্যে একটাই নির্যাস, যে বিরোধী দলের বক্তব্যকে যদি আজকে সংখ্যাগরিষ্ঠতা পেত, তাহলে কি আজকে বিরোধী দলের এই বক্তব্যকে রাখার জায়গা থাকতো? কারণ এইটা যেটা হচ্ছে, সংসদের যে গরিমা, সেটা কিন্তু বারবার নষ্ট হয়েছে, গঠনমূলক কোনো আলোচনা হয়নি, এমন বহুদিন হয়েছে। এবং তোমাকে এটাকে অ্যাডমিট করতে হবে। আজকে প্রিয়াঙ্কা গান্ধীকে যখন প্রশ্ন করেছিল ট্রেজারি বেঞ্চ থেকে যে আপনি কতদিন পার্লামেন্টে এসেছেন, তিনি কিন্তু বলেছেন যে প্রধানমন্ত্রীকে কিন্তু আমি 10 মিনিটের জন্য দেখেছি, এই 15 দিন ধরে এসেছি। তাহলে তুমি বলো যে আজকে যে এই দেশকে চালিয়ে নিয়ে যাবে, যে নেতৃত্ব দেবে, তাকে যদি আমরা পার্লামেন্টে খুঁজে না পাই, তিনি যদি প্রেস, গণতন্ত্রের সবচেয়ে বড় একটা স্তম্ভ, তাদের মুখোমুখি না হয়, তাহলে কিন্তু এটাও যেমন সরকারি বিরোধী পক্ষ। আরেকটা বলতে হয়, কংগ্রেস কিন্তু সেই মুন্সিয়ানা দেখাতে পারছে না। কংগ্রেসের যে লেগাসি, সেটা কিন্তু বজায় থাকছে না। কেন? কারণ কংগ্রেসের সমস্যা হচ্ছে গান্ধী পরিবার থেকে তারা বেরোতে পারেনি। তারা কিন্তু গান্ধী পরিবারের বাইরে যে কোনো নেতা তৈরি করতে পারেনি। এবং সেই হাইকমান্ড, তার মাধ্যমে রাজ্য কেন্দ্রের মধ্যে, কংগ্রেসের মধ্যে সংঘাত, রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রের। সুতরাং কোথায় গঠনমূলক বিরোধিতা? যা চাইছে তাই হয়ে যাচ্ছে। প্রতিটা ক্ষেত্রে বিরোধিতার কোনো জায়গা নেই। যেখানে অটল বিহারী বাজপেয়ী যখন বিরোধী নেতা ছিলেন, যেভাবে তিনি সংসদে, আরো অনেক বড় নাম আছে, শশী থারুর, ওয়ান অফ দ্য গ্রেট অডিটর, কিন্তু আমরা কোথায় দেখতে পাই? তাকে সংসদের বাইরেই আমরা দেখতে পাই বিভিন্ন বক্তব্য রাখতে। সংসদে রাখলেও সেটা খুব একটা সুকান্তবাবু, আমরা সবাই প্রিয়াম্বলের কথা শুনেছি, আমরা সবাই প্রিয়াম্বল পড়েছি, প্রিয়াম্বলটা জানি। মানে দর্শকদের জন্য আমাদের যেটা ভারতের সংবিধান, যে প্রিয়াম্বল, সেই প্রিয়াম্বল যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা হচ্ছে একেবারে, যদি বাংলা ট্রান্সলেশন করি ইংলিশ প্রিয়াম্বল থেকে, আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তার, অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা, প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তিমর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক ভ্রাতৃভাব প্রণোদিত হয়, তাজন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য 26 নভেম্বর 1949 তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি, বিধিবদ্ধ করিতেছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, টু দ্য পিপল। এবার বলুন সুকান্তদা, এই প্রিয়াম্বল এই মুহূর্তে ভারতের কোন রাজনৈতিক পার্টি এই প্রিয়াম্বলে যা লেখা আছে সেটা মানছে? কংগ্রেস মানছে? একদমই নয়। কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী যেটা বলেছে, তোমার এই কথার যেটা প্রিয়াম্বলের নির্যাস, সেটা হচ্ছে ঐক্য এবং অভিব্যক্তির প্রকাশ হচ্ছে আমাদের সংবিধান। কোথায়? সেটাও তো নেই। এবং যে বিরোধিতা, যাদের সঙ্গে দেখো আজকে বিরোধী দল হয়েছে একসঙ্গে, এটা কি ধরনের বিরোধী জোট
যার মধ্যে জোট বলবো না, এটাকে বলতে আমার একটু কষ্ট হয় আজকের দিনে, ভোট বলা যেতে পারে, যাদের কোনো কমন মিনিমাম প্রোগ্রাম নেই, যাদের ছন্ন ছাড়া নেতৃত্ব সবাই প্রধানমন্ত্রী হতে চায়, তাহলে তুমি সাধারণ মানুষের যখন এমপ্লয়মেন্ট জেনারেশন নেই, নতুন এমপ্লয়মেন্ট হচ্ছে না, এবং যেখানে সরকারি ক্ষেত্রগুলো বন্ধ হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, তখন নিশ্চুপ কেন? তখন কংগ্রেস কোথায়? আজকে আমার এত ভালো অডিটার তো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন সংবিধানে তুমি যেটা বললে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আর শেষ লাইন, ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিস 26 November 1949 do hereby adopt enough and give to ourselves this constitution. মানে আমরা সব এবার যদি আমরা আসি বিজেপির দিকে, 10 বছর ধরে বিজেপি আমাদের মসনদে রয়েছে, রাদার বলবো কেন্দ্র সরকার চালাচ্ছে। বিজেপি এই সংবিধানের প্রিয়াম্বলের যে বক্তব্য সেটা মেনে চলছে? দেখো, সামাজিক রাজনৈতিক ন্যায় বিচার, আমি একটা কথা বলি, দেখবে ন্যায় বিচারে ইফ দ্য ল্যাম্প অফ জাস্টিস গোজ আউট ইন এ ডার্কনেস, হাউ গ্রেট ইজ দ্য ডার্কনেস। সামাজিক ন্যায় বিচার কোথায়? তোমার সঙ্গে কোথায় হচ্ছে? কন্যাশ্রীর সঙ্গে ওদিকে ওখানে বেশি বাঁচাও বেটি করে কম্পিটিশন। সরকারি প্রকল্পগুলো কি করে? ন্যায়ের একটা পরিবেশ তৈরি করে, ন্যায়টাকে কোথায় বিচ্ছিন্ন হয়? এটা একটা অদ্ভুত কম্পিটিশন চলছে, যে তুমি এদিকে স্বাস্থ্যসাথী আনো, আমি আয়ুষ্মান ভারত আনবো। এই তুমি যেটা বলবে, সামাজিক ন্যায় বিচার নেই, রাজনৈতিক ন্যায় বিচার কোথায় নেই বলতে গেলে বিরোধী দলের জায়গা নেই। বিরোধী দলকে বারবার যখন সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে, বাট তাদের কথা শোনা হবে না, তাদেরকে বলা হচ্ছে তোমরা তো কিছু নাও, তুচ্ছ। এটা কিন্তু হয়েছে, বারবার কিন্তু এটা করা হয়েছে বিরোধীদের প্রতি, এবং সংগঠিত গঠনমূলক বিরোধিতার জায়গা নেই। আর যেটা হচ্ছে তোমার অর্থনৈতিক ন্যায় বিচার, সেখানেও তো বিঘ্নিত, কোন এমপ্লয়মেন্ট জেনারেশন নেই, তাহলে তুমি কোথায় বলবে? আবার একটা জায়গায় শেষ করি, আমাদের এলিট এজেন্সি সিবিআই কিসে পরিণত বলো তো? আজকে যে দুটো জাজমেন্ট, তুমি সিবিআই কে কি কনভিকশন রেট বলবে? যখন কাতারে কাতারে মানুষ এই ডাক্তারদের সহযোগিতা করেছিল, কার উপর নির্ভর করেছিল? সিবিআইয়ের উপর। সেই সিবিআই তো এই মানে সংবিধানের মূল জায়গা, একটা এলিট এজেন্সি, তার প্রতি এত বিশ্বাস, সেই সিবিআই একটা চার্জশিট দিতে পারলো না, এত বড় মানে আমাদের কোথায় আমাদের? আর বিচার ব্যবস্থাও কিন্তু আমি একটা জায়গায় বলতে চাই যে বিচার বিভাগের অতিক্রিয়তার কথা বলা হয়, অ্যাক্টিভিজম। কোথায় বিচার বিভাগের অতিক্রিয়তা? এখন আমরা বিচার বিভাগের কিন্তু সত্যি বিশ্বাস থাকাটা যে আপন দুজন বিবদমান প্রতিপক্ষ, আমরা কিন্তু বলি আই উইল ফিলিং ভোট, আজ কি বলতে পারবো? আরেকটা শব্দে আসি, যে শব্দটা কনস্টিটিউশনে আমাদের অনেক পরে এসেছিল, প্রিয়াম্বলে অনেক পরে অ্যাড করা হয়েছিল, এবং যেটা নিয়ে আমরা ওপেনলি দেখেছি একটি রাজনৈতিক দলের সমস্যা রয়েছে, এবং তাদের বিভিন্ন নেতা নেত্রী একাধিকবার বলেছে এটা তো পরে অ্যাড করা হয়েছে। কেন? শব্দটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ, সেকুলার। এবং কয়েকদিন আগে খুব খারাপ লাগলো, কোনো একটি চ্যানেলের একজন সাংবাদিককে দেখলাম এই শব্দটাকে ব্যঙ্গবিদ্রুপ হিসেবে ব্যবহার করলো, এবং ব্যবহার করে একটি লম্বা ন্যারেটিভ তৈরি করলেন। যদিও সেই চ্যানেলটা সাংবাদিকতা কম, নাটক বেশি করে, এনিওয়ে তার দিকে বেশি যাবো না। সুকান্তদা, এই কথাটা, এই শব্দটা নিয়ে এখন এই মুহূর্তে 1949 সালে আমরা প্রিয়াম্বল অ্যাডপ্ট করেছি, কনস্টিটিউশন অ্যাডপ্ট করেছি, তারপর এই শব্দটা এসছে, এত বছর ধরে কোনো সমস্যা হলো না, গত 10 বছরে এই শব্দ নিয়ে এত রাজনীতি কেন? দেখো, 1976-এ 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 4টে বিষয় ধর্মনিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। যেখানে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ভারতের প্রত্যেকটি নাগরিক তার ধর্মাচরণ করতে পারে। এটা নিয়ে সমস্যাটা কেন বলতো? এই ধর্ম নিরপেক্ষতাটা না এখন অনেকটা মানে বিকৃত পণ্য। আমি ধর্ম নিরপেক্ষ, এটা একটা, যেমন কংগ্রেসের একটা ছিল ধর্ম নিরপেক্ষ, আমরা তোষণ নীতি, আমরা ধর্ম নিরপেক্ষ, যেমন একটা ব্যবহার করতে অর্থই ছিল। বিজেপি ঠিক উল্টো। বিজেপি এই একটা সমস্যা কি জানো, এই আজকে বাংলাদেশের সমস্যা একটু আমি অন্যভাবে বলবো। যদি আজকে বাংলাদেশে একটা ধরো ইসলামিক রাষ্ট্র হয়েছে, আমি মানলাম ধর্ম নিরপেক্ষতা নেই, তাহলে আমরা কি হিন্দু রাষ্ট্রের দিকে যাব? এটা কি সত্য আমাদের প্রস্তাবনার, আমাদের সংবিধানের মূল নির্যাসে এটা বলা ছিল না? তার মানে আমাদের একটা প্রোপাগ্যান্ডা রয়েছে সরকারে, সেই প্রোপাগ্যান্ডাটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতাকে সরিয়ে দাও। ধর্ম নিরপেক্ষতা কেন সরিয়ে দাও? কারণ এখানে কারণ আছে, বিলকিস বানু, আমি এটা উদাহরণ, এটা হয়তো খারাপ লাগতে পারে, কারণ বিলকিস বানু যারা একভাবে অত্যাচার করা হয়েছিল, লাথি মারা হয়েছিল একটা অন্তঃসত্ত্বার পেটে, তার নিজেদের যারা শাস্তি পেয়েছিল তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করতে হয়। সেই দেশে ধর্ম নিরপেক্ষতা কাঁদে,
সেখানে ন্যায় বিচার কাটে এবং ধর্মনিরপেক্ষতাকে লালন পালন করতে হয়, যেটা ভারতীয় সংস্কৃতির সঙ্গে যায়। সুতরাং এই ধর্মনিরপেক্ষতা যেটা চলছে এটা মেকি ধর্মনিরপেক্ষতা খেলা। কংগ্রেসও খেলেছে, কিন্তু বিজেপি যেটা চাইছে এটা সরিয়ে দিচ্ছে। এটা আমার মনে হয় ওদের একটা বেশ বেশ সুকান্ত, আমরা কংগ্রেস এবং বিজেপিকে নিয়ে আলোচনা করলাম এবং আরো দুটো দলকে নিয়ে আলোচনা করব। এই দুটো দলই ইন্ডিয়া জোটে রয়েছে, বিরোধিতার স্থানেই রয়েছে। তার আগে তাদের দলের যারা রয়েছেন সংসদে তারা কি বললেন এই কনস্টিটিউশনাল ডিবেটে সেটাও শুনবো। অখিলেশ যাদব সমাজবাদী পার্টির এবং অফকোর্স তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনিও কি বললেন শুনবো। প্রথমে অখিলেশ যাদব। अध्यक्ष महोदय, ये संविधान हमारी ढाल है, संविधान हमारी सुरक्षा है, संविधान हमें समय समय पर शक्ति देता है। संविधान ही देश की 90% शोषित, उपेक्षित, पीड़ित, वंचित जनता के अधिकारों का सच्चा संरक्षक है। ये संविधान ही हमारा बड़ा मददगार है। इसलिए मैं ये हमारे जैसे लोग और देश के कमजोर लोगों के लिए और खासकर पीडीए के लिए संविधान की रक्षा जन्म मरण का विषय है। प्राइम मिनिस्टर साहब, मणिपुर क्या देश का अंग नहीं है? मणिपुर का बिटिया क्या देश का बिटिया नहीं है? मणिपुर का नारी का इज्जत क्या नारी का इज्जत नहीं है? मणिपुर का नारी का सम्मान नहीं है? क्या किया आपने? You are still, you are waiting, you are not doing anything. Sir, why? In the name of survey of Waqf property at Sambal, Uttar Pradesh, 6 or 7 minority people have been killed. Shame. Why are you silent, the Honorable Prime Minister? When the rights under Article 21 of the Constitution of the citizens of Manipur and Uttar Pradesh are put in danger, then being a Prime Minister of the country, why do you remain silent spectator? When you become the Prime Minister of the country, it is your duty to save them. You cannot confine yourself to your political party's agenda, which speaks only for division as per religion, spreading hatred and destroying the federal structure of this country. সুকান্ত বাবু রয়েছেন। সুকান্ত বাবু, সাপোর্ট করেন এই দুজনের বক্তব্য নাকি একেবারেই বলবে যে না সাপোর্ট করি না? অখিলেশ যাদব যেটা বলেছেন, যেটা থিম অফ দ্য কনস্টিটিউশন, যে সংবিধান আমাদের কিন্তু সঠিক পথ দেখায়। কারণ প্রিএম্বল যেমন আমাদের একটা যে কোনো বই যখন আমরা কিনি তার একটা প্রাক কথন থাকে প্রিফেস, প্রিএম্বলও যেরকম সংবিধান থেকে একটা বেশি চরিত্র জানা যায়। এটা ঠিকই বলেছেন উনি, যেটা বলেছেন যে সংবিধানকে ছাড়া, সংবিধানকে ব্যতীত আমাদের কিন্তু এগোনো যাবে না। দ্বিতীয় যেটা কল্যাণবাবু যেটা কথা বলেছেন প্রাসঙ্গিক করে, কারণ মণিপুরে কিন্তু মণিপুরের সমস্যাটা বহুবিধ, কারণ ওখানে বিভিন্ন জনজাতি রয়েছে, এত সহজও না উত্তর পূর্ব ভারতকে বোঝা। কিন্তু এখানে কিন্তু উত্তর পূর্ব ভারতে মণিপুর নিয়ে বহুদিন ধরেই সমস্যা, এবং ওখানে নারী জাগরণের একটা মঞ্চ তৈরি হয়েছে মীরাবাই, যারা নারীদের ক্ষেত্রে বহু এক সময় প্রথমে জানো সিআরপিএফ এর অত্যাচার হতে কিন্তু এখনকার মণিপুর কিন্তু একদমই আলাদা। এখন কিন্তু পাশে চীন রয়েছে, ওদিকে পাশে অন্যান্য শক্তি রয়েছে। এইখানে আমার মনে হয় মণিপুরকে আরেকটু গুরুত্ব সহকারে কেন্দ্রীয় সরকারের দেখা উচিত। এবং মণিপুরে উনি যেটা বলেছেন যে রাইট টু লাইফ এবং লিবার্টি, জীবন স্বাধীনতার অধিকার, তারা হচ্ছে তাদেরও প্রাপ্তি কিন্তু। সুতরাং ইনসার্জেন্সি যে গ্রুপগুলো রয়েছে, এবং অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো বিষয়ে আমার মনে হয় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং প্রধানমন্ত্রীর গুরুত্বটা দেওয়া উচিত ছিল। কারণ 7 সিস্টার্সকে কিন্তু বাদ দিয়ে, কারণ 7 সিস্টার্স তুমি বলতে পারো মানে হার্ট অফ ইন্ডিয়া, কারণ হৃদয়, কারণ তুমি হৃদয়কে বাদ দিয়ে শুধু মাথা দিয়ে কাজ করতে পারো না। তো আমার মনে হয় সহমত এটা নিয়ে। কিন্তু এটাও ঘটনা, বিরোধীরা শুধু বিরোধিতার জন্য, যেখানে আমাদের মণিপুরে আমি দল পাঠিয়ে দিলাম, সেটাও কোনো জায়গায় গ্রহণীয় নয়। আমার কোনো ওখানে কিছুই নেই, আমি দল পাঠিয়ে শুধু বিরোধিতার নামে বিরোধিতা করলাম, সেটাও কিন্তু গ্রহণীয় নয়। সুস্থ মতামত কাম্য, সর্বদলীয় বৈঠক বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছিল, এইগুলো ক্ষেত্রেও সর্বদলীয় বৈঠক ডাকা উচিত। যেটা কিন্তু নির্মাণ, আমি লাস্ট কথা বলবো, শেষ মন্ত্রিসভায় যখন এনডিএ ছিল তখন কিন্তু সর্বদলীয় বৈঠকের সংখ্যা তুমি দেখলেই বুঝতে পারো, হাতেও গুনতে পারবে। এবার কিন্তু তাও হয়েছে, যেহেতু
বেশ বেশ, ধন্যবাদ। সুকান্ত দা ছিলেন আমাদের সঙ্গে, সুকান্ত ঘোষ। সুকান্ত দা ধন্যবাদ, নমস্কার আপনাকে। গ্রাউন্ড রিপোর্টে আমরা আজকে পেলাম, আপনি খুব সুন্দরভাবে সমস্ত রাজনৈতিক দল তাদের বক্তব্য আমরা শোনালাম, তা বিরোধী পক্ষই হোক কিংবা যারা সরকারে রয়েছে সরকার পক্ষেই হোক, আচ্ছা খুব ভালোভাবে সাম আপ করলেন যে সংবিধান সংবিধান করে তো সবাই চেঁচায়, কিন্তু সংবিধান মানে কজন? সত্যি কি কেউ মানছে? বিরোধী, সরকার পক্ষ, কেউ? আজ এই প্রশ্ন জুড়েই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।